হ্যালো স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো অসহযোগ আন্দোলনের কারণসমূহ, ঠিক আছে, বা নন কোঅপারেশন মুভমেন্টের যে কারণগুলো রয়েছে, বিভিন্ন কারণ দায়ী রয়েছে এই আন্দোলনের পেছনে। তো এই আন্দোলনের কারণগুলি নিয়ে আজকের ক্লাসে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে তোমাদের বলে রাখি যে তোমরা যারা যারা BKU অর্থাৎ বাঁকুড়া ইউনিভার্সিটির অন্তর্গত 5th সেমিস্টারে রয়েছে, তোমাদের যাদের যাদের মেজর হিস্ট্রি রয়েছে তাদের পেপার 9-এর একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো দেরি না করে আমরা আজকের আলোচনা শুরু করি। তো দেখো, নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলন সম্পর্কে বলা যায় যে এটা গান্ধীজির নেতৃত্বে 1920 খ্রিস্টাব্দে এই আন্দোলনের সূচনা হয়েছিল। তো এই যে আন্দোলন, এই আন্দোলনের মাধ্যমে ভারতের সর্বস্তরের মানুষেরা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে এক সর্বভারতীয় আন্দোলনের পরিচালনা করেছিল, ঠিক আছে। তো এই যে সর্বভারতীয় গণ আন্দোলন 1920 সালের নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলন, এই আন্দোলনের পেছনে কিন্তু কোনো একটি নির্দিষ্ট কারণ দায়ী ছিল না, বরং বলা যায় যে এর পেছনে একাধিক কারণ পরিলক্ষিত হয়। তো দেখো, প্রথম কারণ হিসেবে বলা যায় যে স্বায়ত্ত শাসন লাভে ব্যর্থতা, ঠিক আছে, এটা ফার্স্ট বা অন্যতম কারণ। তো দেখো, এই কারণের মধ্যে কি বলা হয়েছে, তো এই কারণের মধ্যে বলা হয়েছে যে প্রথম বিশ্বযুদ্ধের সময় সরকার, বা এখানে সরকার বলতে ব্রিটিশ সরকারকে বোঝানো হয়েছে, কেননা তৎকালীন যে ভারতবর্ষ, সেই ভারতবর্ষ শাসন করেছিল কে? ব্রিটিশ সরকার, ঠিক আছে। তো ব্রিটিশ সরকার ঘোষণা করে যে ইংরেজ কর্তৃপক্ষকে সহযোগিতা করার বিনিময়ে ভারতীয়দের স্বায়ত্ত শাসনের অধিকার প্রদান করা হবে। তো প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটেন অর্থাৎ যে ইংল্যান্ড ছিল, ইংল্যান্ড কিন্তু প্রত্যক্ষভাবে জড়িয়ে ছিল এই প্রথম বিশ্বযুদ্ধের সময়। তো প্রথম বিশ্বযুদ্ধে ইংল্যান্ড যাতে জয়ী হয়, সেই জয়ী হওয়ার জন্য ভারতের কাছ থেকে এই ইংল্যান্ড বা তৎকালীন যে ব্রিটিশ সরকার যারা ভারতবর্ষে শাসন করেছিল, তো তারা ভারতীয়দের কাছ থেকে নানা সাহায্য হচ্ছে যে সাহায্য প্রার্থনা করে, ঠিক আছে, যেমন অর্থ দিয়ে হোক বা সৈন্য দিয়ে হোক, তারা কিন্তু সাহায্যের প্রার্থনা করে। তো এই সাহায্যের প্রতিশ্রুতিতে ব্রিটিশ সরকার কি দিতে চেয়েছিল ভারতীয়দের? স্বায়ত্ত শাসন, অর্থাৎ তারা যে আভ্যন্তরীণ ভারতবর্ষের আভ্যন্তরীণ ক্ষেত্রে তারা নিজেরাই শাসন করবে, কিন্তু হেড থাকবে কে বা প্রধান থাকবে কে? প্রধান ক্ষমতা থাকবে ব্রিটিশ সরকারের হাতে, ঠিক আছে। আভ্যন্তরীণ যে শাসন কার্য, সেই শাসন কার্য ভারতীয়রা নিজেরাই পরিচালনা করবে, কিন্তু প্রধান হবে ব্রিটিশ সরকার, ঠিক আছে। তো এই স্বায়ত্ত শাসন দিবে কে? দিবে ব্রিটিশ সরকার। কাকে দিবে? ভারতীয়দের দিবে। কেন দিবে? যদি তারা প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশদেরকে সহায়তা করে, ঠিক আছে, বা ব্রিটিশ সরকারকে সাহায্য করে, তাহলে তারা স্বায়ত্ত শাসন দেবে ভারতীয়দের। তো এটা তারা কি করে বলে প্রাথমিক পর্বে, কিন্তু এরপরে কি হয়ে যায়? ফলে ভারতীয়রা ইংরেজ সরকারকে অর্থ ও সৈন্য সহ বা সৈন্য সহযোগ, ঠিক আছে, সৈন্য সহযোগে সহায়তা করে, ঠিক আছে। তো ব্রিটিশ সরকার যখন ভারতীয়দের কাছে সাহায্যের প্রার্থনা করে, অর্থ দিয়ে হোক সৈন্য দিয়ে হোক, তখন ভারতীয়রা কিন্তু সাহায্য করে ব্রিটিশ সরকারকে, ঠিক আছে, বিপুল পরিমাণে অর্থ দিয়ে এবং বহু পরিমাণে সৈন্য দিয়ে তারা ব্রিটিশ সরকারকে সহায়তা করে। ফলস্বরূপ এখানে একটু স্পেলিংটা গন্ডগোল আছে। তো ফলস্বরূপ বিভিন্ন রণাঙ্গনে প্রায় 10,000 ভারতীয় সৈন্য মৃত্যুবরণ করে এবং ভারতীয়দের অর্থ যুদ্ধের রসদ সংগ্রহে ব্যবহার করা হয়। তো ভারতীয়রা বহু অর্থ উপার্জন করে ব্রিটিশ সরকারকে সহায়তা করে, এবং ব্রিটিশ সরকার এই অর্থ দিয়ে বিভিন্ন যুদ্ধের যে রসদ বা যুদ্ধে করতে গেলে যে সমস্ত রসদগুলোর প্রয়োজন হয় তারা সেই যোগান দেয়, এবং ভারতীয়রা সৈন্য দিয়েও ব্রিটিশ সরকারকে সহায়তা করে, এবং এর ফলস্বরূপ বহু ভারতীয়, তো ধরা হয় যে 10,000 ভারতীয় মৃত্যুবরণও করেছিল সেই প্রথম বিশ্বযুদ্ধের সময়। কিন্তু যুদ্ধ শেষে ইংরেজ সরকার কৃতজ্ঞতা প্রকাশের পরিবর্তে ভারতীয়দের স্বাধীনতা হরণের কি করে? চেষ্টা করে। তো এই যে প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার ভারতীয়দের কাছ থেকে বিভিন্নভাবে সাহায্য প্রার্থনা করেছিল, ভারতীয়রা সাহায্যও করেছিল অর্থ দিয়ে সৈন্য দিয়ে, কিন্তু তাদেরকে এর প্রতিশ্রুতিতে কি দেওয়ার কথা ছিল? স্বায়ত্তশাসন। তো প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে
ভারতীয়রা যে নানাভাবে ব্রিটিশ সরকারকে সাহায্য করে, এর প্রতিশ্রুতিতে তারা যে ভারতীয়দের স্বায়ত্তশাসন দেওয়ার হচ্ছে যে কথা বলে, পরবর্তীকালে তারা এটা না করে বরং তাদের স্বায়ত্তশাসন না দিয়ে উল্টা তাদেরই স্বাধীনতা খর্ব করার চেষ্টা করে। তো ব্রিটিশ সরকার এই যে কৃতজ্ঞতা ছিল সেই কৃতজ্ঞতা প্রকাশ করেনি, ঠিক আছে, বরং তার উল্টোটা তারা করেছিল, যার ফলে ভারতীয়রা কি হয়েছিল, ক্ষুব্ধ হয়েছিল, ঠিক আছে, যা ছিল এই যে অসহযোগ আন্দোলন, এই অসহযোগ আন্দোলনের অন্যতম এক প্রধান কারণ, ঠিক আছে, স্বায়ত্ত শাসন লাভের ব্যর্থতা। দ্বিতীয়তম কারণ হিসেবে বলা যায় অর্থনৈতিক সংকট, ঠিক আছে। তো দেখো এই অর্থনৈতিক সংকটে কি বলা হয়েছে, বলা হয়েছে যে রাজনৈতিক হতাশার সঙ্গে দেখা দিয়েছিল কি অর্থনৈতিক সংকট। বিশ্বযুদ্ধের ফলে খাদ্যাভাব, তারপরে মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব চরম আকার ধারণ করে। তো এই যে প্রথম বিশ্বযুদ্ধ, এই প্রথম বিশ্বযুদ্ধে কিন্তু ভারতীয়রা বা বলা যায় যে ভারতবর্ষ সরাসরি অংশগ্রহণ করেনি, ব্রিটিশ সরকারের বা ইংল্যান্ডের কর্তৃপক্ষ হয়ে তারা সাহায্য বা তারা ব্রিটেনকে সাহায্য করেছিল এবং তারা এই প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়েছিল, ঠিক আছে। তো প্রত্যক্ষভাবে ভারতবর্ষ এই যুদ্ধে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধে অংশগ্রহণ না করলেও ভারতবর্ষে কিন্তু ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছিল, কেননা তৎকালীন সময়ে ভারতবর্ষে কে শাসন কার্য পরিচালনা করেছিল, ব্রিটিশ সরকার, আবার ব্রিটিশ সরকারই প্রথম বিশ্বযুদ্ধে জড়িয়েছিল, সুতরাং ভারতবর্ষে কিন্তু ব্যাপক ক্ষয়ক্ষতি দেখা দিয়েছিল প্রথম বিশ্বযুদ্ধের পর। যেমন বলা যায় যে এই সময়কালে ভারতবর্ষে খাদ্যাভাব দেখা দেয়, মুদ্রাস্ফীতি দেখা যায়, দ্রব্যমূল্য বৃদ্ধি দেখা যায় এবং চরম বেকারত্ব কিন্তু দেখা দিয়েছিল, ঠিক আছে, এই প্রথম বিশ্বযুদ্ধের পর। তো বলা হয়েছে যে এই সময়কালে অপরন্ত সরকারের চড়া হারে রাজস্ব আরোপ এবং অর্থনৈতিক মন্দার কারণে ভারতীয়দের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। একে তো ভারতীয়দের অবস্থা করুণ ছিল, ওপর থেকে যে চড়া হারে রাজস্ব, সেই রাজস্বের পরিমাণও ব্রিটিশ সরকার কিন্তু কোনোভাবেই কমিয়ে দেয়নি। তো এই রাজস্ব, এই চড়া হারে রাজস্ব এবং অপরদিকে অর্থনৈতিক মন্দা, এই দুটোর কারণে ভারতীয়দের অবস্থা একেবারে শোচনীয় হয়ে পড়েছিল, ঠিক আছে। ফলে সমাজের সকল শ্রেণীর জনগণ যুদ্ধক্ষেত্রে ভারতীয়দের রক্তপাতের ক্ষতিপূরণ দাবি করে। প্রথম বিশ্বযুদ্ধের সময় যে সমস্ত ভারতীয়রা অংশগ্রহণ করেছিল ব্রিটিশ সরকারের সৈন্য হিসেবে এবং তারা যে মৃত্যুবরণ করেছিল তাদেরই ক্ষতিপূরণ দাবি করেছিল, কেননা ভারতীয়রা অর্থ দিয়ে সৈন্য দিয়ে সাহায্য করেছিল ব্রিটিশ সরকারকে, কিন্তু তার পরিণতিতে ভারতীয়রা কিছুই লাভ করেনি, না স্বায়ত্তশাসন লাভ করেছিল, নাই তাদের রাজস্বের পরিমাণ কমানো হয়েছিল বা তাদের যে অবস্থা, তাদের অবস্থার উন্নতির জন্য তেমন কোনো ব্যবস্থাই ব্রিটিশ সরকার গ্রহণ করেনি, যার ফলে তারা যে যুদ্ধক্ষেত্রে অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধে যে সমস্ত ভারতীয়রা মারা গিয়েছিল তাদের রক্তপাতের ক্ষতিপূরণ দাবি করেছিল, অর্থাৎ তারা ক্ষুব্ধ হয়ে পড়েছিল, যার ফলে তারা কি করেছিল, অসহযোগ আন্দোলন করেছিল, কার নেতৃত্বে, মহাত্মা গান্ধীর নেতৃত্বে, ঠিক আছে। তো এটাও হলো এক অন্যতম প্রধান কারণ। এরপরে রয়েছে আন্তর্জাতিক পরিস্থিতি, এই কারণও কিন্তু নন কোঅপারেশন মুভমেন্ট বা অসহযোগ আন্দোলনের জন্য যথেষ্ট দায়ী ছিল। যেমন দেখো এই কারণের ক্ষেত্রে বলা যায় যে সমকালীন আন্তর্জাতিক পরিস্থিতি অসহযোগ আন্দোলনের পটভূমি তৈরি করেছিল। যেমন এখানে 1917 হবে, 1917 খ্রিস্টাব্দে রাশিয়ার বিপ্লবে সাধারণ জনগণের জয়, আয়ারল্যান্ডের সিনফিন আন্দোলন ও মাইকেল কোলিংগের হবে এখানে গেরিলা যুদ্ধ ভারতীয়দের স্বাধীনতা অর্জনে প্রেরণা জুগিয়েছিল। তো তৎকালীন এমন বহু আন্তর্জাতিক ঘটনা ঘটেছিল যা ভারতীয়দের মনের মধ্যে বা ভারতীয়দের মধ্যে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আন্দোলনের প্রতিশ্রুতির এক হচ্ছে যে প্রেরণা জুগিয়েছিল। যেমন 1917 খ্রিস্টাব্দে রাশিয়ার বিপ্লব, তো এই বিপ্লবের মাধ্যমে রাশিয়ার জনগণ একত্রিত হয়ে রাশিয়ার যে পরিচালিত যে জারতন্ত্র প্রতিষ্ঠিত ছিল, এক স্বৈরাচারী শাসন যেখানে সাধারণ জনগণের কোনো অধিকারই ছিল না, সেই জারতন্ত্রের অবসান ঘটিয়ে দিয়েছিল কে, রাশিয়ার জনগণ, কিভাবে একত্রিত হয়ে এবং জারের বিরুদ্ধে বিপ্লব ঘটিয়ে, ঠিক আছে। তো এই যে ঘটনাগুলো, আন্তর্জাতিক ঘটনাগুলো, এই ঘটনাগুলো ভারতীয়দের মনের মধ্যেও প্রেরণা জুগিয়েছিল যে তারা যদি একত্রিত হয়ে যায়
এবং তারা যদি ব্রিটিশ সরকারের বিরোধী মনোভাব পোষণ করে তাহলে তারাও কিন্তু এই ব্রিটিশদেরকে তাড়িয়ে দিতে সক্ষম। তো এই সমস্ত যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো ভারতীয়দের মধ্যে প্রেরণা জুগিয়েছিল, যার পর তারা কি করেছিল, গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন বা নন কোঅপারেশন মুভমেন্ট করেছিল। ঠিক আছে, সুতরাং এটিও হলো এক অন্যতম প্রধান কারণ। এছাড়াও আরো বহু কারণ রয়েছে, যেমন রাওলাট আইনের প্রভাব, এছাড়া জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, আর আরেকটি কারণ রয়েছে তা হলো খিলাফত আন্দোলন। ঠিক আছে, এখানে খিলাফত আন্দোলন হবে, খিলাফত আন্দোলন। তো এই কারণগুলো নিয়ে, অর্থাৎ খিলাফত আন্দোলন কিভাবে হলো হচ্ছে যে অসহযোগ আন্দোলনের জন্য দায়ী ছিল বা কি কারণ ছিল, এবং জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, রাওলাট আইনের প্রভাব, এগুলো কিন্তু আমরা আগের ক্লাসে ডিটেলসে আলোচনা করেছি। তোমরা যারা ভিডিওটি দেখলে তোমরা কিন্তু প্লেলিস্টে গিয়ে ভিডিওটি দেখে নিতে পারো। এছাড়া তোমরা চাইলে এখান থেকে স্ক্রিনশট নিয়ে এই নোটটাও রেডি করে নিতে পারো। ঠিক আছে, তো স্টুডেন্টস, এই ছিল আজকের আমার আলোচনার ক্লাস, যে অসহযোগ আন্দোলনের কারণগুলো নিয়ে। ঠিক আছে, তো ক্লাসটি আজকে এখানেই থাকবে। ক্লাসটি শেষ করার পূর্বে তোমাদের একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি, যে তোমরা যারা ভাবছো তোমরা এই সেমিস্টার আমাদের সাথে অনলাইনে যুক্ত হবে, ক্লাস করবে, তোমরা কিন্তু এই দুটো নাম্বারের মধ্যে যে কোনো একটিতে যোগাযোগ করে আমাদের সাথে যুক্ত হতে পারো। এছাড়া তোমাদের কোর্স ফিটা বলে রাখি, যে তোমরা যারা 5th সেমিস্টারে রয়েছে তোমাদের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা রাখা হয়েছে কেবলমাত্র 599 রুপিস। তো স্টুডেন্টস, আজকের ক্লাস এতটাই। তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।